আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর আজকে সারা দিনের শিডিউল পুরো টাইট। এখন শুরু করতেছি হলো 9:30 থেকে 10টা বেজে গেছে। আচ্ছা হ্যাঁ 10টা বেজে গেছে। এখন শুরু করতেছি ব্লগ। আজকে সারা দিনের শিডিউল অনেক টাইট, কী হবে আমি জানি না। আপাতত কম্পিউটারটা অন করতেছি। বাংলাদেশের খেলা 3 দিন পরে শুরু হয়েছে। গরিব ইন্ডিয়ান বোর্ড খেলা শুরু করতেছে, একদিন লাগাইছে। তো যাই হোক, বৃষ্টি শেষ হয়েছে, ফাইনালি খেলা শুরু হয়েছে। হালকা একটু করে কম্পিউটারে খেলাটা দেখবো, তারপরে কম্পিউটারটা প্যাক করে ফেলাবো। কারণ হলো কি আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ। তো মোটামুটি আমার রুমের অবস্থা এখন এইখান থেকে সবকিছু ফাঁকা হয়ে গেছে। এই জিনিসগুলো ফালাই দিব। তারপরে এই যে বিছনার থেকে সবকিছু উঠে গেছে, জাস্ট একটা আছে, এটা উঠায় ফেলাবো। খাটটা এখনই খুলে ফেলবো। উপরে জিনিসপত্র আছে, এগুলো বস্তায় ভরার জন্য রেডি করতেছি। এগুলো সব ফাঁকা হয়ে গেছে গা, এগুলো উঠায় ফেলাইতে হবে। এটা তুলে ফেলবে এখন। গ্লাস আছে এখানে একটা, ট্রান্সপারেন্ট গ্লাস। তো মোটামুটি আমার রুমের অবস্থায় এখন এরকম। তো আগে কম্পিউটারটা একটু অন করে নিই, খেলাটায় হালকা করে একটু দেখি, কম্পিউটারটা একটু দেখে তারপরে অফ করে দিই। ল্যাংরা কোথাকার বোলিং পারে না, উল্টা পাল্টা বোলিং করে আউট করে ফকির। আর 5টা সাধারণ দিনের মতো সেদিনও ঠিকঠাক রকম দিন চলছিল। তবে হঠাৎ করে গ্রুপে একটা মেসেজ দেখলাম। মেসেজ দেখার পরে বিন্দুমাত্র অপেক্ষা না করে ঘর থেকে দৌড়ে বাহির হয়ে গেলাম। তখন আমি নিশ্চিত নই আসলে সমস্যাটা কি হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে দেখলাম আমাদের বন্ধু, যার সাথে 2 দিন আগেও ভিডিও করলাম ফোন কিনে নিয়ে, সে নাকি নিজের জীবন নিজে কেড়ে নিয়েছে। তার কারণ আজও অজানা। আজ 7 দিন পার হয়ে যাওয়ার পরেও ওরা এর কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পায়নি। জানি না আসল সমস্যা কি ছিল, কার ছিল, কিসের জন্যই বা এত কঠিন সিদ্ধান্ত। হয়তো কোনোদিন জানা যাবে, কিন্তু আমরা আর তাকে ফিরে পাবো না। বন্ধুকে শেষ বিদায় দিয়ে আমরা বাসার দিকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ সবাই সকালবেলা কোনো প্রস্তুতি ছাড়াই বাহির হয়ে গিয়েছিল। তখন দুপুর 2টা বাজে। পুলিশ ফাঁড়িতে তাকে রেখে আমরা চলে গেলাম নিজ নিজ গন্তব্যে। এবং এটিই ছিল তার সাথে আমার শেষ সাক্ষাৎ। আর কোনোদিনও দেখা হবে না তার সাথে। বন্ধুকে এভাবে বিদায় দিয়ে আসার পরে আমার জন্য কাজ করাটা আসলেই অনেক বেশি সমস্যার হয়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু আমাদের বাসা বদলানোর সময় পিছানো সম্ভব না, আর সেদিন 30 তারিখ ছিল, পরের দিনই আমার বাসা বদলানোর ডেট। অতএব আমার কাজগুলো না করলে দেরি হয়ে যাবে। আর যেহেতু একবারই বাসা বদলায় ফেলছি, তো ভ্লগটাও তো কন্টিনিউ করা দরকার। এর জন্য ক্যামেরাটাকে সেট করে আমি আমার কম্পিউটার পরিষ্কার করছিলাম। কম্পিউটার পরিষ্কার করা শেষ হইতে না হইতে মিস্ত্রি চলে আসছিল, যারা আমার এসি ঠিক করতে আসছিল। এসিতে সমস্যা আসছিল, এসি ঠিক করবে, এসি খুলে নিবে, তারপরে প্যাকিং করে দিবে। মূলত ফুল এসিটার কাজ শেষ করে দিবে আর কি। তো তারা আসছিল, তারা আসার পরে পিছনে কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে আমি প্যাকিং করতেছিলাম, পিসি টিসি প্যাকিং করে রেখে দিতেছিলাম একবারে। আর যেহেতু আমি কাজ করতে গেলেই ঝামেলা বাজবে, তো আমার বাসায় কাজ করতে আসছে, তাই ঝামেলা বেজে গেছে গা। বিকালবেলায় বৃষ্টি নেমে গেছিলো জোরে সোরে, যার কারণে পোলাটা আবার কোনোরকমভাবে বৃষ্টি থেকে বাঁচার জন্য সানসেটের নিচে দাঁড়াই ছিল। তো এই হলো আমার রুমের অবস্থা ছিল আর কি সেদিন। আমার রুমের ভিতরে একবারে ঢুইকে সব কিছু আমার বাথরুমে ক্লিয়ার করা হয়েছে, যার কারণে একদম পুরো বাথরুম টাথরুম সব কিছু ছড়াই ছিল। এই মেশিন দিয়ে সব কিছু ক্লিয়ার করা হয়েছে। একদম হজবরল অবস্থা যাকে বলে আর কি। পুরা রুম অগোছালো হয়ে পড়েছিল। সামনে জিনিসপত্র, পিছনে জিনিসপত্র, ডাইনে বামে উপরে নিচে খালি হাবি জাবি জিনিসপত্র দিয়ে পুরা ভর্তি চারপাশ। আমি জাস্ট নর্মালি ফুটেজ নিয়ে রাখতেছিলাম, যেহেতু পরে ভ্লগটা আপলোড করতেই হবে, ভয়েস ওভার তো দিয়ে দিতে পারবো, এর জন্য ফুটেজগুলো নিয়ে রাখতেছিলাম। সামনে ওয়াশিং মেশিন খুলতেছিল, কারণ ওয়াশিং মেশিনটা আর একটু ভেজাল বেশি, এসির থেকেও ওয়াশিং মেশিনের সমস্যা হইতেছে, যার কারণে ওইটাও ঠিক করার চেষ্টা করতেছিল। ওইদিকে কিচেন হুডটা খুলে ফেলছে। তো পুরো ঘরই এরকম অগোছালো হয়ে ছিল আর কি। একদম সব কিছুই খোলাফেলা চলতেছিল, যেহেতু লাস্ট দিন ছিল এই আর কি। এই হলো আমার লাইট, এলইডি লাইট, 8GB লাইট, যাই বলি না কিসের জন্য। এই লাইটটা লাগাইতে যে পরিমাণ পেন গেছে ভাই, আর খোলার সময় কত সুন্দর এক টান দিয়ে খুলে ফেলাইতেছি। এতটাও সহজ ছিল না এক টান দিয়ে খোলা। যেই পেন গেছে এটা লাগাইতে, সেটা আমি আর প্রিন্সা জানি ভাই। প্রিন্সা যদি ভিডিও দেখা থাকে, প্রিন্সা কইব যে এত সহজে তুলে ফেললি তুই এটা, অথচ লাগাইতে যে আমাদের খবর হয়ে গেছিলো। 3 থেকে 4টা গ্রামের ট্যাঙ্কি শেষ হয়ে গেছে, বাট এটা লাগাইতে পারি নাই। তো যাই হোক, সময় যেহেতু চলেই গেছে, খোলা তো অবশ্যই লাগবে। আর এদিকে দেওয়ালের অবস্থা তো দেখো ভাই, মনে হইতেছে যে কি কি কইতাম, সরকারি বাসা, সরকারি দেওয়াল, সরকারি রং। যদিও বা রং আমি কিনছিলাম, কিন্তু দেওয়ালটা তো ফালতু যে কিছুই করা যায় নাই। A few moments later. যেহেতু আমি 1 তারিখ চলে যাব, তো 30 তারিখ রাতে শেষবারের মতো আসলাম একটু সিফেল আড্ডা দিয়ে যাই। এমনিতেও মন মেজাজ ভালো ছিল না কারোই, কারণ দুপুরবেলা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সবারই মন মেজাজ খারাপ ছিল।
আর আকাশের অবস্থা ভালো ছিল না, সিভিলের লাইটগুলো সুন্দর লাগতেছিল, এই আর কি। ওয়েদারটা একবার 100 ছিল। তো তারপরে ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম, কারণ হলো গিয়ে রাত হয়ে যাচ্ছিল, আমার আবার বাসায় আসা দরকার ছিল। বাসার কাজ তো শেষ হয় নাই, আমি জাস্ট মুড ভালো ছিল না, যার কারণে সিভিল চলে আসছিলাম মুড ঠিক করার কারণে। বেশি রাত হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম ছিল, তো তারপর ডাইরেক্ট বাসায় চলে আসছি। The next morning. এইটা হলো 1 তারিখ সকালবেলা, আর 1 তারিখে আমাদের বাসা বদলানোর ডেট। গাড়ি চলে আসবে দুপুরবেলার দিকে। তো আমি সকালবেলা উঠেই আমার খাট খুলে ফেলতেছিলাম, কারণ হলে গিয়ে রাতের বেলায় খাটের উপরে ঘুমাইছি। তো সকালে উঠে সুন্দর মতো খাট টাট মুছে সব কিছু খুলে টুলে রাখতেছিলাম। আর একটু পরেই মামু আসবে, মামু এসে আমার খাটটা খুলে দেবে, এই আর কি। জাস্ট নর্মালি খাটের যে উপরের পার্টগুলো ছিল এগুলো তুলে নিচে সব কিছু মুছে টুছে সব কিছু ক্লিয়ার করে রাখছিলাম। তো তারপরে আর কোনো ফুটেজ নেই, ডাইরেক্ট চলে গেছিলাম হলো দুপুরের খাবার কিনতে সেন্টারে। তো সেন্টারে যাওয়ার পরে মামুর বাইক নিয়ে আসছিলাম, ওইটাই দেখা দিয়েছিলাম কাওয়াসাকি নিনজা X2H। যাই হোক, নতুন বাইক, নতুন নাম দিয়ে দিলাম। তো মামুরের বাইকটা অনেকদিন আমি চালাইছি। তারপরে চলে আসছিলাম হলো কস্তুরিতে আইসা দুপুরের খাবার নিলাম, যেহেতু আমরা ট্রাভেল করবো, সব কিছু ভরা ফেলা হয়েছে। তো দুপুরের খাবার সুন্দর মতো নিয়ে আমার কাওয়াসাকি নিয়ে, বাংলার কাওয়াসাকি নিয়ে চলে যাচ্ছিলাম। ওই কস্তুরের বিলবোর্ডটা সেই 100, যদিও বা খাবার খুব একটা ভালো ছিল না। এই পুচকে ট্রাক আনছে যে, এই ট্রাকে সব উঠবো আল্লাহ জানে। অনেকে ভাবতে পারেন যে আমি এত স্লো ভয়েস কেন দিচ্ছি, আমার গলা অনেক বেশি ব্যথা, যার কারণে আমি ভয়েস জোরে দিতে পারতেছি না, আর শরীরও খারাপ, এই আর কি। তো ঘরের অবস্থা একদম মারাত্মক ছিল, সব কিছুই অগোছল অবস্থায় ছিল, একদম রুম টুম এই যে প্যাকিং টেকিং করা শেষ সব কিছুই। জাস্ট কয়েকটা জিনিস বাইরে ছিল, ওগুলো হতচ্ছাড়াগুলো একটার মধ্যে ঢুকাই দিয়েছে। এগুলো ঠিক করে লাভ নেই, এরা বহুত কিছু কইছে, এরা ঠিকঠাক মতো জিনিসপত্র নিতে চায় নাই, এরা যেমন বুঝছে সামনেই নিছে। তো যাই হোক, এই যে আমার আলমারি, আমার ওয়ার্ড্রোব, মানে আমার বাপ মায়ের আর কি উঠানো ছিল উপরে। সেই রাখতেছে সেই। আজকে আর ব্লগ শুরু করার কোনো মুড নাই, আজকে যেমনে দেখতেছে সামনে দেখো, কেমনে কখন এডিট করতে পারবো তারও কোনো খবর নেই। যে জোরা তালি মারতেছে আল্লাহ জানে, আমার মেজাজটা খারাপ হয়ে যাবে যদি আমার জিনিস একটা আধা ফোটা যদি এদিক থেকে দিয়েছে, খবর আছে বলে। ওদের কাজ দেখে আমি খুব বেশি একটা সন্তুষ্ট না, কারণ আমি বলছিলাম একটার উপর একটা জিনিস না দিতে, তারপর ওরা একটার উপর একটা জিনিস দিয়ে গাদাগাদি করছে। আমার রুমের যে ফার্নিচারগুলো আছে এগুলোর কিছুটা হলেও সমস্যা হয়েছে, যার কারণে আমার মেজাজটা বেশি গরম ছিল এগুলোর উপরে। এই ফ্রিজ ট্রিজ কেমনে যে উঠাইছে ভাই আল্লাহ, কত যে ভারী এই জিনিসটা আল্লাহই জানে। যাই হোক, কোনো রকমভাবে উঠাই দিছে, আইসা পড়ছি আল্লাহর রহমতে, এটাই আর কি। ভয়েস ওভার তো দিতেছি 1 সপ্তাহ পরে, এর জন্য বলে দিতেছি আর কি বলতাম। টেনশনে ছিলাম সূর্য যদি কোনো আকাম হইতো বা বৃষ্টি মিষ্টি যদি আজ যে হইতো, তাহলে খবরে যেত গা ডাইরেক্ট, এগুলা ভিজা মিজা পুরো শেষে যেতে গা। ম্যাও তাহলে লই যেমনই ভাবতেছি, কেমন লোকে জানে, আমার আম্মা তো রাখতে দেবো না ঘরে। এই তো নিচে মোটামুটি 90% জিনিস নামানো হয়ে গেছে, সবকিছু এখন উঠাই দিবে একটার উপর একটা। বেয়াদব কোথাকার, একটা মাথার উপর একটা তুলে জিনিসগুলো এই ছোট একটা ট্রাকের মধ্যে আটকাইছে। দেখো কেমনে একটা জিনিসের উপর একটা জিনিস দিছে। আমি বলছিলাম বড় ট্রাক একটা আনেন, যাতে করে ছোট ছোট জিনিসগুলো একটার উপর একটা দিলেও বড় জিনিস কিছু একটার উপর একটা দেওয়া না লাগে। তারপরে শুনে নেই। এটাই হলো আমার বাসার ফাইনাল লুক। আমার বাসা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, খালি চেয়ার আর ফ্যানটা আছে। আর আমার এটা আইকনিক সেই রুম, এই রুমের মধ্যে বহুত কিছু করছি। তো বিদায় পৃথিবী। আর এখানে আমার কিছু নোট টোট ছিল, আমার মাশরাফির লেখা ডু অর ডাই অ্যান্ড এইচএসসি পরীক্ষার রুটিন, হ্যান ত্যান। আরও আমার কিছু মোটিভেশনাল বাক্য, 1 মার্চ 2024 প্লাস জাস্ট 30 ডেজ, হ্যান ত্যান বহুত কিছু লেখা ছিল। তো এইগুলা বাসার মধ্যে রেখেই চলে যেতে হবে, কারণ হলো সময় পরিবর্তনশীল। বাকি ড্রয়িং রুম, ডাইনিং রুমের অবস্থাও সেম, সব কিছু মোটামুটি নেওয়া শেষ। আর উপরে যে কয়টা বস্তা আছে এগুলো পরে উপর দিকে তুলে দিবে, এই আর কি। আর রুম টুম একবারে শেষবারের মতো সব কিছু ভিডিও করে দিয়েছিলাম, যাতে করে পরে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে দেখতে পারি। তো এটা বারান্দা, এই পাশের বারান্দাও পুরো ফাঁকা হয়ে গেছে গায়ে। এদিকে আম্মুর মেশিনটা আছে, একটা চেয়ার আছে, একটা বস্তা আছে। আম্মুর রান্নাঘরটাও ভিডিও করতেছিলাম, কারণ যে রান্নাঘরে আইছি এটা তো ভাই যে ছোট, এটা তো তোমরা সামনে দেখতে পারবা। আর স্টোর রুমের ভিডিওটা রেখে দিয়েছিলাম, যাতে করে আইকনিক স্টোর রুমটা পরবর্তী প্রজন্মরে দেখাইতে পারি। আর এদিকে বাবার রুমটাও একবারে ভিডিও করে নিতেছিলাম। বাবার রুমে একটা জাজিম ছিল, এই জাজিমটা তুলে লয়ে যাইব সবার লাস্টে। আর এইখানে কয়েকটা জিনিস বাবার জন্য রেখে আসছি, যেহেতু বাবা চট্টগ্রাম থাকবে, আমরা ঢাকায় চলে আসতেছি। আর বাবার রুমটা লাস্টবারের মতো ভিডিও করার ডান। এইটা ছিল হলো মুসাবের রুম, মানে হলো মাঝখানের রুম, ছোট রুমটা। এই রুমে কয়েকটা জিনিস আছে যেগুলো বাবার কাছে রেখে যাবো আর কি। তো তারপরে দেখতেছিলাম যে বাইরের ওয়েদার হঠাৎ করে অন্ধকার হয়ে আসতেছে। তো নিচে এসে মানে বাইরে এসে দেখলাম যে জিনিসপত্র মোটামুটি ডান। এই দেখো একটার উপর একটা কেমনে জিনিসপত্র দিছে, মেজাজটা যে খারাপ হয়েছে ভাই তার উপরে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত সব কিছু তোলা প্রায় শেষ, এখন খালি ঢাইকে দিবে, তারপরে এই সব কিছু ডান।
ওয়েদারটা হঠাৎ করে অনেক বেশি মসৎকার হয়ে গেছে, একবারে বেশি বাতাস হইতেছে, হঠাৎ করে বৃষ্টি নামবে, এখন ফোটা ফোটা পড়তেছে। তো আমি আসছি হলো সিনেমেটিক করার জন্য, যেটা তোমার ব্লগের লাস্টের দিকে দেখতে পারবা। তো ওইটার ফুটেজগুলো নেওয়ার জন্য আমি মূলত এদিকে আসছি, এসে দেখতেছি যে সূর্য ডাইরেক্ট একবারে চাঁদ মামা হয়ে গেছে। যাই হোক, আকাশে মেঘ তো অনেক আছে, দেখাই যেতেছে। তো বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, তাড়াতাড়ি সিনেমেটিকটা শেষ করি, তারপর ওদিকে যাবো। ট্রাক লোড করা মোটামুটি শেষ, প্যাকিং করা শুরু হয়ে গেছে, এতক্ষণে মানে শেষ হয়ে গেছে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে ওদিকে যাওয়া যায়। শেষ, ট্রাকের কাম শেষ। এবার বাবা এটাতে করে যাইবো। আমার কথা ছিল এখান যাওয়ার, কিন্তু আমার পোলাবেনের কাম শেষ হয় না, পোলাবেনের দেখা করা হয়নি, এর লেগে যাওয়া হইতেছে না। যাওগা বাবা, এটা কখন যাইবো আল্লাহ জানে, আমি বাসে যাবানি। হে ম্যাও তোরে লই যেমন চলায় ভিতরে ট্রাকে করে লই যাওয়া যায়, তো কিন্তু যে কেমন কেমন করবো, কেমনে সম্ভব। তো যাই হোক, ফাইনালি ট্রাক ছেড়ে দিছে, আর ট্রাকটা এমন একটা ব্যাকআপা টাইমে ছাড়ছে, ভাই কি কইতাম। সামনে দেখতে থাকো কি হয়, আরো মাত্র তো খেলা শুরু। শেষ, বড় বাসা দেখা এই পর্যন্তই শেষ। এরপরে যা বাসা হবে ঢাকা শহরে সব খুপরি। যেদিন নিজের বাসা বানাইতে পারবো ওই দিন আবার নতুন করে বড় বাসা দেখা যাবে। ভাই এই ড্রয়িং রুম দেখলে আমার মনে হইতেছে ওই বাসার মনে হয় যে বেডরুমের দূরে হইব, আল্লাহ জানে। দেখি ওই বাসায় যাই কি অবস্থা হয়। রান্নাঘরের কথা তো কইলামই না, রান্নাঘর তো মনে করো যে বেডরুমের সমান ওই বাসাটা। স্টোর রুম তো রান্নাঘরের সমান। কে রে ভাই কান্ডা ফাটাই দিল, দেখি কে এসে এসছে দেখা করতে। দেখা করুক, আমি আমার বেডরুম মানে আমার বাপের বেডরুমটা দেখাই লই। এত বড় বেডরুম পাওয়ার ড্রিম জীবনে কোনদিন পাবো না, ফালতু। দেখা যাক, নতুন বিল্ডিং যেদিন বানাবো সেদিন একটা বড় সড়ো বেডরুম বানানো যাবে। সারাদিনের কামামি শেষে আমি এখন যাবো গোসলে, গোসল করে শেষ করি, তারপরে দেখা হচ্ছে। তোরে রাখি যাওয়া পড়িব বা আজি তোরে নিয়ে যাওয়া যাইতেছে না, পিঞ্চার লাগায় পড়িস। তো আমি রেডি হয়ে বাইরে গেছি, এখন সেন্টার যাব, যাই একটু জিমের সাথে দেখা করব। জিমের 2 মাসের টাকা দিলে আমি ওই টাকাগুলো দিমু, তারপরে জিমের একটা ভিডিও করুম, তারপরে যেমন হলো সিফেল যে পোলাপানের লাগে দেখা করুম, তারপরে চলে আসবো বাসায়, এবং তারপরে ঘর থেকে বাইরে হয়ে যাব। যেহেতু ট্রাক চলে গিয়েছে, ঘর পুরো ফাঁকা হয়ে গিয়েছে, তো বাসায় বসে থেকে আর কোনো লাভ নাই, তো চলো যাওয়া যাক। এটাই লাস্ট টাইম আমি এখান থেকে ইন্ট্রো দিচ্ছিলাম ব্লগের, এরপর থেকে তোমরা অন্য কোনো জায়গায় দেখতে পারবা ইনশাল্লাহ। আর এখানে আসা হবে না যেমন না, বাবা যেহেতু থাকবে এখানে, আসা তো হবেই, কিন্তু এইভাবে আর ইন্ট্রো দেওয়া হবে না হয়তো। আইকনিক রাস্তায় আইকনিক স্টাইলে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি অলরেডি চলে এসছে মনে হচ্ছে, বাট এই রাস্তাটা আইকনিকই থেকে যাবে, মারাত্মক রাস্তা। ও ফাইনালি চলে আসছি আমি আমার জিমের নিচে। জিমে আইনা প্রায় আজকে মনে হয় 3 মাস হইতে যেতেছে, বহুত দিন হয়ে গেছে, বহুত দিন। জিমের বেতনও দিনে 2 মাস, মানে হলে গিয়ে বহুত দিন হয়েছে জিমে আসা হয় না। তো জিমের এগুলো তো পুরো ছিড়িমিড়ি এক সাইড হয়ে গেছে। চলো উপরে যাওয়া যাক। তো যেহেতু জিমে চলেই আসছি, তো ডাইরেক্ট একটা সিনেমেটিক দিয়ে জিমের অধ্যায় শেষ করা যাক। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আর এটা ব্লগে দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, দেখা হবে। কি আছে নাকি? আচ্ছা, এটা কবে আনছেন যে? হ্যাঁ, 8
আর দিন কি আপনি দেখতেছেন যে রাতে থাকে? আচ্ছা, এটা ছবি দেখছিলাম মনে হয়। ও ঠিক আছে, সুন্দর আছে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। চল ভাই চল, আজান দিয়া লাইছে, নামাজ যাওয়া লাগবে। ওরে বাবা, মানুষের তো শেষ নাই, প্রচুর মানুষ। আজান দিয়া লাইছে, নামাজ টাইমে ফইরা তারপরে বাইরে শেষ, নামাজ পড়া শেষ। এবার লাগা দৌড়, আদা আছে হালকা পাতলা, এটা মাছের বাজার টাকা থাকবোই তো, দৌড় দেই একবারে। সিফেল দেখা হচ্ছে, সিফেল তো আগে গেছি, কিন্তু ফুয়াশা যে কোথায় আছে কে জানে, ওগুলাকে আবার খুঁজতে কতক্ষণ লাগবে কে জানে, এগুলো খুঁজেই পাওয়া যায় না। মনে হয় জয়ের বাসায় আছে, দেখি এদিকে যায়, দেখি কি অবস্থা। পোলাবেন কই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কতগুলো হ্যাঁ দেখ না, জুতা মতো ভর্তি এলাকায় খোলা লজ্জা। একটা ঘরের মধ্যে কতগুলো পোলাবেন, দেখ কি একটা অবস্থা, পুরো জিরো। এই রুমের মধ্যে নেটওয়ার্ক নাই। এইটা হচ্ছে আমাদের জয়, আর আমরা জয়ের বাসায় গেছিলাম সবাই ওর সমস্যা কী ছিল না ছিল একটু খোঁজাখুঁজি করার জন্য। এটা হলো ওর ফেক সিলভার প্লে বাটন। ও মারাত্মক লেভেলের হ্যাকার ছিল, জানি না সিলভার প্লে বাটন কেমনে পাইছে, যদিও ইউটিউব চ্যানেলে 100K হয় নাই, কেমনে জানি সিলভার প্লে বাটনটা পাইছিল, যার কারণে ফেক বললাম। তো আমরা বেশ কিছুক্ষণ কম্পিউটার ঘাটাঘাটি করছি, কিন্তু কিছু পাইনি। পার তো আইসে তোকে দেখার লাগে, তোরা বুঝোস না কেন? তুই একটা ইঞ্জিনিয়ারের মর্ম কি বুঝোস বেটা? একটা ইঞ্জিনিয়ারের মর্ম তোরা কি বুঝোস বেটা? সারাদিন পড়ালেখা করি, ভিডিও কল। আমরা যেহেতু সবাই মেন্টালি খুব ডাউন ছিলাম, যার কারণে একজনকে এনকারেজ করার চেষ্টা করতেছিলাম। তো আমরা সবাই চলে আসছিলাম হলো গিয়ে আর্মিদের এখানে, আর্মিরা সিলফেলে ছিল যে, তাদের কাছে আসছিলাম যে কথাবার্তা বলতে কিছু করা যায় কিনা। খাইতে ইচ্ছা করে না, যে আইলেই তার নাস্তা খাওয়ানোই লাগবে, এটা হলো সমস্যা। হয়ত ছাড়ে সন্ধ্যাবেলা ঘুমাইতেছিল, আর এখন আইসারি তার নাস্তা খাওয়ানো লাগতেছে, হয়তো ছাড়া এ তাড়াতাড়ি করবে। এটা আইছিলাম হলো জাহিদারে রাখতে, আর জাহিদার বাসায় নাস্তা খাই যাইতেছি কেন, একটা সিস্টেম। তো যাই হোক, পোলাবেন এখন অনেক খারাপ আছে, আর তাড়াতাড়ি খাই। আর্মিদের ওখানে জাহিদকে একটু দরকার ছিল, যার কারণে জাহিদকে রাখতে জাহিদের বাসায় গেছিলাম। তো নিচে এসে দেখলাম যে সবাই এখানে বসে আছে, তো ওরা ভিতরে গেছিলো আর্মিদের সাথে কথা বলতে, আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, বাট আর্মিরা খুব একটা কিছু সমাধান দিতে পারেনি আমাদেরকে বলছে পুলিশের সাথে কথা বলতে। তো তারপরে আমরা ওখান থেকে বাইরে হয়ে গেছি। চল দাদার একটু ভালো করে ল ক্যামেরায়, ভালো করে ল ক্যামেরায়, ভালো করে ল। ব্লগ চলতেছে, কি বলতেছে এগুলো ব্যাটটা? আল্লাহ হাফেজ বন্ধু, তোমাকে কালকে আল্লাহ হাফেজ দিছি আমি। যাইতে আছে ওখানে ভিতরে, দেখা করিস তার লাগে, তো পড়ালেখা করতেছে। ভিডিও আমরা এমনি করে ফ্ল্যাশ দিয়ে। তো সবাই কেমন আছেন? আমি নিলয়। আচ্ছা আম্মা, তুই তো বাসা চেঞ্জ করতেছিস, হ্যাঁ? হ্যাঁ ভাই। এখন তোর নতুন বাসার মানে কেমন লাগতেছে? আমার নতুন বাসায় আমি জানি, তারপরে তোমাদেরকে এক্সপ্রেশন আমার ব্লগে শেয়ার করব। নতুন বাসার কোন জায়গায়? নতুন বাসা এটা মিরপুরে। এখন তো ঢাকা যেতেছিস খা, এত ফেক এক্সপ্রেশন দিয়ে লাভ নাই তো, এত ফেক এক্সপ্রেশন দিয়ে লাভ নাই। ছবি দিলে দিব কেডা? ছবি ঢাকায় তুলবি, তোর তো বাইক আছে, 2 দিন পর তুমি কুমিল্লা যাও না? কামিং টু কুমিল্লা, কামিং টু কুমিল্লা। এখন কথা হইলো এটা না, কথা হইলো যে ইয়া মামা যাবে কেমন করে যাবে, ওইটাই যে ফেক এক্সপ্রেশন দিতে হয়, উদ্দাই কষ্ট লাগে। আলার বালা পরান ডাকতেছে, আয় ঘর ফটো স্টল লই। আচ্ছা ঠিক আছে আবেদ, আল্লাহ হাফেজ, দেখা হবে 2 মাস পরে। এ ভাই আপনাকে ভালো করে নেই শেষ ব্লগে না, তুই ঢাকায় আস, তোর লোকে দেখা হবে, সমস্যা নেই, ঠিক আছে? আরো ট্রিট। আচ্ছা আইস এ বন্ধু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা কই গেছে ভাই? ভাই তার টানিস না ভাই, আর টানিস না। চল আয় ওঠ, আগ্রহ চলো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। চল আয় ভাই। দেখি তোমার কাছে কয় টাকা আছে দেখি, 10, 20, 40, 30 টাকা দে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। এটার 100 টাকা দিয়ে দেয় না বেড়া, দেখার টাইম নাই। আল্লাহ হাফেজ, বাই বাই। না টাইম নাই, মাহি গেলাম, আরে টাইম নাই ভাই, ঠিক আছে গেলাম। যাইতেছি কে ভাই, আমি আমার টাইম নাই। চল বাই বাই, ঠিক আছে।
আর কাহিনী না করে ইয়া ঢাকায় আইছি। আল্লাহ কি ভাই গেলাম বাদ দে ভাই, দৌড়া এখন দেরে যাবে বেশি। দিস ইজ ফর দ্য লাস্ট টাইম ম্যাম। ভালো মতো গাড়িটা টানিল, কারণ তোরে আমি আপাতত নিয়ে যেতেছি না, প্রিন্সের কাছে থাকবি, দরকার হলে পরের প্রিন্সে নিয়ে যাব, কারণ হলে আমার আম্মা তোমাকে নিতে দিবে না। বাসায় চলে আইসি, এখন তাড়াতাড়ি রেডি হতে হবে, মানে আমার ড্রেস এটা ছেড়ে আমার জার্নি ড্রেস পরে ফেলতে হবে, তারপরে বাইরে হয়ে যাবো। তো এখন বকর না করি, এখন ডাইরেক্ট ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসি। জি ভাই ঠিকই ধরছেন, আমি মোবাইল চার্জে দিয়ে দাঁড়ায় আছি, এই যে দেখেন মোবাইল চার্জে। তো আইফোনওয়ালারা যারা আছেন তারা একটু মোবাইলটা আগে দেখে চার্জ দিয়ে রাখবেন, কারণ হলে গিয়ে যখন কোথাও বাইরে হবে তার আগে যদি ফোনে চার্জ না থাকে আপনার ব্যবসাটাই লস। তো যেহেতু বাইরে ছিলাম মোবাইলের ছবিটা ইউজে লেগে চার্জ গেছে, চার্জ দিতে খাড়ায় আসি, তো আমিও রেডি হইতেছে, রেডি হওয়া শেষ হোক তাড়াতাড়ি বাইরে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বাইরে গেছি ঘরের থেকে, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা একদম রেডি টু গো। তো ভাইয়া এখন বেশি কথা বলার টাইম নেই, এখন যাইতে হবে আমাকে। আমি জানি না পরের ফুটেজ কখন নিতে পারবো, কারণ হলো আমি একা একা যখন ট্রাভেল করি, বিশেষ করে আম্মু যখন সাথে থাকে তখন আমার কোনো কিছু মনে থাকে না। তো যাই হোক এখন গেটের দিকে যাই, রিক্সা পাইছিনি, মামু দেখি, মামুরে পাঠিয়েছিলাম ঘাটে, এখান থেকে মামু আয়ুক আমরা ঘাটের দিকে, মানে আমরা গেটের দিকে যাই, শেফ ওখানে দাঁড়ায় আছে, শেফ বেলায় দেখা করতে হইব। এই যে আমার জন্য বসে আছে আধা ঘন্টা ধরে। এই বেটা তুই কি মাইয়া লজ্জা বাস্কির লেগা আজীব, আমুরে ডাক দাও, আমু কই দেখছো এখনো পিছনে, খবর নাই, রাখতাছি। এ টাকা দে, টাকা দিছস তুই আমারে গেলে উনারে, আমি যদি 50,000 টাকা চুনা না দিছি, আমি কয়ে রাখলাম এই ড্যাপের তুমি খারাপ 50,000 টাকা চুনা দিব না। শেষবারের মতো আইকনিক রাস্তার ভিডিও তো রাখাই দরকার, একবারে আইকনিক মানে এ আইকনিক না, বাস মারাত্মক আইকনিক রাস্তা একবার 100 আমি যাচ্ছি তো কয়েকদিন পরে দেখবেন রাস্তাটা ঠিক হয়ে গেছে, আমি যেখান থেকে সরে গেছি এখান থেকে রাস্তা ঠিক হয়ে যায়। আমার পাশে বকতে পারা ছিল বুঝছেন, বা রাস্তা বাজি কোমর ভাঙে যেত, সাইকেল নিয়ে যেতাম, যে সাইকেল মনে হচ্ছে যে হাতে করে নিয়ে যাবে, এখন এত খারাপ অবস্থা ছিল। আসি গেছি রাস্তা কত সুন্দর ভালো বাজি, আবার এই রাস্তায় আসছি যে রাস্তা তখন ভালো ছিল, এখন গেছে আবার এত খারাপ অবস্থা। ভাই আমার ভাগ্যটা। বাই বাই, বিদায় পৃথিবী, তোমাকে ব্লগের ফুটেজে নিয়ে নিচ্ছি। কি অবস্থা, তোমার কোনো খবর নাই? আমি যাওয়ার সময় তোমার কথা মনে পড়ছে না? হ্যাঁ আপনি তো নকই দেন না আমাকে। আচ্ছা ঠিক আছে। কীভাবে ব্যক্ত করবো বুঝতে পারতেছি না, যদিও বা 3-4 দিন পরে ভ্লগ এডিট করতেছি, বাট তখনকার এই টাইমটুকু কীরকম ছিল সেটা জাস্ট আমি একমাত্র জানি। আমার জন্ম ঢাকায় হওয়া সত্ত্বেও আমি 3-4 মাস বয়সে চট্টগ্রাম চলে গেছি, এবং তারপর থেকে দীর্ঘ 19টা বছর আমি চট্টগ্রামে। তো চট্টগ্রামের জীবনের সাথে আমার শৈশব, আমার কৈশোর সমস্ত কিছুই জড়িত। যখন ফাইনালি মেট্রোতে উঠা শহরের জন্য রওনা দিলাম, তখন আমার এই জিনিসগুলো বেশি পেন দিতেছিল, যার কারণে জাস্ট নর্মালি কোনো ভয়েস ছাড়া নর্মালি আগায় যাইতেছিলাম, আর 2-1টা ভিডিও করে রাখতেছিলাম আইকনিক প্লেসগুলার। মন চাইতেছিল যে পুরোটা রাস্তার ভিডিও করে রাখি, বাট সেইটা তো আর সম্ভব না। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একজন হাসি খুশি আম্মারকে, বাট তখন যে আম্মারটা ছিল সেই আম্মারটা ছিল হলো একটু অন্যরকমের আম্মার। সাধারণত সবাই বলে ছেলে মানুষ কান্না করে না, বাট রিয়েলিটি এটা না। ছেলে মানুষের ইমোশন থাকে, কিন্তু সেটা সে সবার সামনে প্রকাশ করে না সব সময়। তো যাই হোক, এটা হলো সেই আইকনিক কর্ণফুলী ব্রিজ, আর এই ব্রিজে লাস্ট টাইম ভিডিও তো করতেই হবে, যেহেতু প্রত্যেকবার শহরে আসছি তখন ভিডিও করছি, এখন ভিডিও না করলে কিভাবে হয়। তো যাই হোক, জানলার ফাঁকে দিয়ে কোনো রকমভাবে ফোকাস করার চেষ্টা করতেছিলাম, হাত কাঁপতেছিল যার কারণে ফোকাস হচ্ছিল না, এই আর কি। কীভাবে চট্টগ্রামের লাইফ শেষ করে ফেলছে আমি নিজেও জানি না। ফার্স্ট স্কুল থেকে নিয়ে শুরু করে, ফার্স্ট কলেজ থেকে নিয়ে শুরু করে, এইচ অ্যান্ড এভরিথিং, ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড দেন সব কিছু। যতবার বাড়িতে যাইতাম চট্টগ্রামে আমার লেগে পাগলামি করতাম, বাট এবার একবারে যাইতেছি, ফিলিংটা একটু অন্যরকম। যদিও ঢাকায় বসে ভয়েস ওভার দিতেছি, বাট ফিলিংটা তখন যেরকম ছিল এক্সপ্রেস করার মতো না আর কি। আশা হবে হয়তো আবার চট্টগ্রামে, বাট আগের মতো আর কোনো কিছুই থাকবে না, এই আর কি। তো ভালো থাকুক চট্টগ্রামের সবাই, বন্ধু বান্ধব, কলেজের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, ভালো মানুষ, খারাপ মানুষ, যারা আমার পাশে ছিল, যারা আমার পাশে থাকে নাই, সবাইকে ধন্যবাদ। তো তারপরে আমরা দামপাড়া কাউন্টারে চলে আসছিলাম, তারপরে মনে পড়ছে যে কিছু ফুটেজ রাখা দরকার নাই, তো আবার টাইম জাম্পের মতো লাগবে, তো যার কারণে কিছু নর্মাল ফুটেজ নিয়ে রাখতেছিলাম আর কি। আমাদের বাস আছে, চাইছিলাম শেষবার কোনো অন্য বাসে যাবো, কিন্তু শেষ পর্যন্ত আমার মাথা আমারে কইতেছে যেহেতু সারা জীবন ইউনিকেই যাওয়া আসা করছো, তাই ইউনিকেই যাওয়া আসা কর, মানে লাস্ট বারটা ইউনিকেই যা। তাই ইউনিকের কাউন্টারে চলে আসছি, আইসার সামনে অন্যান্য বাস দেখতেছে, এই আর কি।
না বাস ট্রান্সপোর্ট লাগে তো এর লেগে পায়ের উপরে পা তুললে ডাইরেক্ট গেটের সামনে বই আছে, কি করবি কর। অন্যান্য কাউন্টারে গেলে কেমন জানি নিজের কাছ থেকে নিজের সমস্যা লাগে, বাট এখানে এলে আরে পুরা নিজের এলাকা ভাইয়া। যাই হোক, কবে আর ইউনিকে আসা হবে ঠিক ঠিকানা নাই। এরপর এবার আসলে হয়তো বা ট্রেনে আসবো, কারণ ট্রেনে অনেকদিন যাওয়া আসা হয় না, একটু ট্রেনে ব্লক করা দরকার, অনেকদিন হয়েছে ট্রেনে যাই না। এই তো বাসের সামনে চলে আসছি, ব্যাগ রাখার জন্য যে টোকেন ছিল টোকেন দিছি। আমি ফার্স্টে বাসটা দেখে মনে করছিলাম যে বাসটা নতুন বাস, বাট আমি নাম্বার ঠিকঠাক খেয়াল করি নাই। ফার্স্টে সামনে থেকে একটু ফুটেজ নিয়েছিলাম, বাট নাম্বার প্লেটটা খেয়াল করি, বাট পরে যখন নাম্বার প্লেট দেখছি মনে হচ্ছে 2-3 হাজার বছর পরে উঠছি। কয়দিন যে হয়েছে মাত্র ইউনিকে যাই না, মাঝখানে মানে একবারে কি যায় না ইউনিকে, শেষ মনে হচ্ছে 2 বছর পরে উঠছি। গাড়ি তো বাপের দিন না, এর জন্য পায়ের উপরে পা তো তুলতেই হবে। চলো, গাড়ি তো ছাড়ি দিছে, যাওয়া যাক। কয়টা বাজে আল্লাহই জানে, 11টা-15 গাড়িতে উঠছি। এইসব জায়গায় ভয়েস ছিল, বাট যে পরিমাণে ফ্যানের সাউন্ড ছিল ওই ভয়েসগুলো রাখা সম্ভব হচ্ছিল না, যার কারণে আবার নতুন করে ভয়েস ওভার দেওয়া লাগতেছে। চট্টগ্রাম থেকে বাইরে হওয়ার ফার্স্টেই আমাদেরকে জ্যামে আটকাতে হয়েছিল, যার কারণে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো এইখানে আবার দাঁড়াইছিলাম হলো কাউন্টার থামার জন্য, মানে রাস্তার মাঝখানে যে এতগুলা কাউন্টার ছিল ভাই বলার বাহিরে। একটু পরপর কাউন্টার, এত কাউন্টার যে কবে হয়েছে আল্লাহ জানে। তো যাই হোক, বাসের মধ্যে জায়গা ফাঁকা ছিল, যার কারণে প্রত্যেকটা কাউন্টারে থেমে লোক নিতেছিল। আর বাপের দিনে বাস তো, এর জন্য পায়ের পা তো তুলাই যায় নর্মাল এগুলা। তো আমাদের ড্রাইভার সাহেব একটু পরে আবার কি জানে ভেবে একটু রং মারলো, কারণ উনি মনে হয় ভাবছিল যে সামনে জ্যাম পড়বে। সামনে খুব বেশি একটা জ্যাম পড়ে নাই, বাট গাড়ির ঘোড়ার প্রেশার বেশি ছিল। তো উনি তারপরও ডান পাশে নিয়ে যায়, রং রাস্তা দিয়ে একটু টানছে, কারণ হলে গিয়ে তাড়াতাড়ি পৌঁছানো দরকার ছিল, যার কারণে একটু উনি কেদরানি করছে আর কি, সোজা হিসাবে যা বলা যায় আর কি। বাম পাশের রোড মোটামুটি ক্লিয়ারই ছিল, বাট গাড়ি অনেক বেশি ছিল, স্লো চলছিল। ডান পাশে একটু তাড়াতাড়ি টেনে গেছে গেছে। সামনে যা কিছুটা জ্যাম পড়ছে, পরের টাইম যে একদম তা বলবো না, বাট সামনে যা পড়ছে এখানে মোটামুটি ফাঁকাই লাগতেছিল। দেখা যাইতেছে যে এখনও গাড়ি চলমান আছে, বাট সামনে যে হালকা একটু জ্যাম তো পড়ছি। তো রং লেনে কতক্ষণ গুতাগুতি খাওয়ার পরে উনি আবার সুন্দর মতো উঠে গেছে রাইট লেনে, কারণ হলে গিয়ে রং লেনে যাওয়াটা আসলে রিস্ক। সাধারণত কেউ রং লেনে যায় না, বাট যখন একটু প্রবলেম থাকে তখন তো ঢুকেই। তো আমি এখানে দেখা দিয়েছিলাম হলো খুচা খাইয়ে আবার সোজা লাইনে এসে পড়ছে। আর এরা 2 মিনিট পর যে কী থামানি শুরু করছিল ভাই, মেজাজটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো। মাত্র ঘুমানোর জন্য একটু অ্যাটেম্প নিতেছিলাম, হঠাৎ করে থেকে গাড়ি থামায় দেয়। তো রাস্তার অবস্থা একদম 100 ছিল। যাই হোক, একদম ক্লিয়ার কাট রাস্তা ছিল, বাট মাঝখানে রাস্তাটা কিছুটা ভাঙ্গা আছে, কারণ হলে তোমরা সবাই জানো রাস্তার উপর দিয়ে কয়েকদিন আগে ভালোই ঝড় গেছে। তো এই পুরো মোটামুটি রাস্তার অবস্থা এই আর কি। আর গাড়ি ঘোড়া ছিল, ট্রাক ছিল। আমরা যেহেতু আসছি রাতের বেলা তো ট্রাক থাকবেই। আমি অনেক চেষ্টা করছিলাম দিনের বেলা আসার, বাট হইতেছে না। আমি সবসময় রাতের বেলায় ট্রাভেল করি। আর কোথা দিয়ে যে ফেনী সিটির মাঝখানে ঢোকা দিয়েছি আমি খেয়ালও করি নাই, জাস্ট একটুখানি মোবাইল টিপতেছিলাম না কি জানি করতেছিলাম, হঠাৎ করে চোখ তুলে দেখি ফেনী সিটির মধ্যে এসে পড়ছে। তো এই যে সামনে এখানে দেখতে পারবো যে কয়েকটা মসজিদ আছে। আমি এখানে যেহেতু চিল্লা লাগাইছি, আমি এলাকাটা খুব ভালো করে চিনি। এই কথাগুলো আমি ভয়েসের মধ্যে বলে রাখছিলাম, বাট ওখানে হয় নাই, অনেক বেশি সাউন্ড ছিল, যার কারণে ভয়েস সব কেটে দিছি। এক্সট্রা করে ভয়েস ওভার দিতেছে আর কি। এই যে এই মসজিদটাতে আমি জামাতে ছিলাম চিল্লার সময়। তারপরে সামনে আর একটা মসজিদ আছে, এগুলো হলো ওয়াবদা মসজিদ আছে, পানি উন্নয়ন বোর্ড, হ্যান ত্যান কী আছে ভাই, নাম টাম পুরা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আরও কত কী আছে ভাই। তো যাই হোক, এই এলাকাটা মোটামুটি আমি ভালোই চিনি, যেহেতু এই এলাকায় 40 দিন ছিলাম। তো এই এলাকার নারী নক্ষত্র অনেক কিছুই চেনা হয়েছে আর কি। তো যার কারণে এই এলাকায় আসছিলাম, হঠাৎ করে ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা করে নিই, একটা লম্বা একটা ভিডিও হয়েছে। তো সামনে মসজিদটা আছে, এই রাস্তাটার পুরোটা ভিডিও একটা রয়ে গেছে আর কি আমার কাছে। এখন কি করবো, পুরো ভিডিওটা দিয়ে দিছি, আর লগে একটু বকবক করতেছি। তো এই যে সামনে যে মসজিদটা দেখতেছি, এটা হলো এখানকার বেস্ট মসজিদ ছিল। এই যে সাদা মিনারওয়ালা মসজিদটা, এটা এখানকার বেস্ট মসজিদ ছিল, মানে আমি যখন জামাতে ছিলাম তখনকার জন্য। তো ইনশাল্লাহ কোনোদিন যদি আমরা ফেনী সিটিতে আবার আসি, তখন আবার নতুন করে মসজিদ সবগুলো ভিতর থেকে দেখাবো। তো আপাতত সামনের দিকে যেতে থাকি। আর যেহেতু ফেনী সিটির মাঝখানে আসছিলামই, যার কারণে হালকা পাতলা ভিডিও করে নিতেছিলাম। ট্রাকগুলোও কুঞ্চি পাচাপা দিয়ে ঢুকায় ফেলাইছে ভাইরে ভাই, কে আরও 1 মিনিট সবুর নাই। তো আমরা যাই হোক একবারে মোড়ে চলে আসছিলাম, মেন সিটির মূল মোড়ে। এখান থেকে আমরা বড় রাস্তায় উঠে যাব। আর এখানে মোটামুটি গাড়ির প্রেশার ছিল, যে দেখতেছো সামনে পিছনে ডানে বামে থেকে বেশ কয়েকটা ট্রাক আছে, সামনে বাস আছে, যেগুলো ফেনীর জন্যই আসে আর কি। তো তারপরে আমরা সোজা ডাইরেক্ট রাস্তায় চলে গেছি। আর সেদিন রাস্তায় খুব বেশি একটা বাস না চোখে পড়লো, 3-4টা বাস চোখে পড়ছিল। তার ফার্স্ট বাস ছিল মনে হয় যে রয়্যাল। আমরা ফেনী পার হওয়ার পরে ফার্স্ট বাসের দেখা পাইছি। এর আগে যা ছিল সব ট্রাক ছিল, অথবা মিনি বাস অথবা লোকাল বাস ছিল। আর ওখানে তো একটা থামায় না দেখছো, বাট চলন্ত গাড়ির মধ্যে এটাই সম্ভবত রয়্যাল বাস যেটা ছিল, এটাই সম্ভবত সবার ফার্স্ট ছিল। আমাদের ড্রাইভার কাকা অবশ্য ভালোই টানছে। আমাদের ড্রাইভার কাকা তার সাধ্য মতো যতটুকু সম্ভব ছিল ভালোই টানছে, বাট কিসের জন্য যে এত লেট হয়ে গেছে পৌঁছাতে সেটা তোমরা ব্লগের শেষে দেখতে পারবা।
হঠাৎ করে কেমনে কীভাবে জানি রাত শেষ হয়ে গেছিলো। এই দেখো উনি বারবার কিন্তু মাথা বার করে দিয়েছিল টানার জন্য, বাট সামনে যেহেতু প্রচুর পরিমাণ ট্রাক আছে এর জন্য উনি ওটি মারতে পারেনি ফার্স্টের দিকে। আর এইদিকে সামনে সবুজ পিছনে রয়্যাল, মানে কি একটা অবস্থা। যাই হোক তারপরে কোনো রকম ওটি মারা দিছে। তো তারপরে আমরা এক জাম্পে চলে আসছি আমাদের ড্রিম হাউস রেস্টুরেন্টে, যেখানে আমরা সবসময় থামি, মানে ইউনিক থামায় আর কি, আমাদের জাতীয় রেস্টুরেন্ট। চোখ দেখে মনে হইতেছে ঘুমায় উড়ে ফেলাইছি, বাট একটা ফোড়া ঘুম এনে ফালতু আগ করে চাইছিলাম ফোড়াটা রাস্তা লাস্টের দিকে হালকা একটু চোখটা লেগে গেছে গা। বাপের দিন না বাথরুম লিল্লা করে চাই দেখ কি বাজে মানছে জাস্ট লাইক মাই বাপের হোটেল, মানে বয়া বয়া পুরো পিরিক লাগে এখানে। এর জন্য আসলাম এবারে এইখানে, কারণ একা একা আমি সচরাচর যাওয়া আসা করি না। আর যেহেতু সিঙ্গেল এবার আসি বসছি, তো কিসের জন্য না আমি ইউনিকে আসি, অন্য যে কোনো বাসে আসতে পারতাম, বাট ইচ্ছা করে না। যখন খাওয়া দাওয়া শেষ করি তারপরে যাব। বাবা মনে এত করে পৌঁছায় গেছে গা বাসার ওখানে। কী যে দরকার ছিল এত তাড়াতাড়ি বাইরে আল্লাহ জানে, 3টা বাজে মাত্র এতক্ষণে পৌঁছায় গেছে গা। মাছ আমার মনে নামানো শুরু করে দিয়েছে, পুরা ক্রেজি। ড্রিম হাউসে আসলে এই খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে মজা লাগে না। মাঝখানে খিচুড়ি একটা ভালো লাগছিল, সারাটা খিচুড়ি 12টা বাজা দিয়েছে। এর লেগে আবার এই পুরানা রুটি আর সবজিতে ফিরে আইছি। কিসের ঘুম কিসের কি, চা খাইয়া গাড়িতে উঠে যাবো, আর ঘুমের টুমের মাথায় বাড়ি। গাড়ি তো বাইরে থেকে ভালোই চকচক করতেছে, টান আছে মোটামুটি, খারাপ না। তো হোটেল থেকে বাইর হওয়ার পরে আমাদের সামনে আমাদের বড় ভাইকে দেখতে পারলাম, হানিফ। আর এইটাকে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল, আমি একদম শেষ পর্যন্ত আমাদের সাথে দেখছি। তো যাই হোক, এইখানে আমি জাস্ট একটা কথা বলছিলাম, সেটা হলো গিয়ে আমি আগে সামনের ভিউ কম দেখতাম, সাইডের ভিউ বেশি দেখতাম, কিন্তু এখন সামনের ভিউ দেখতে দেখতে সাইডের ভিউ দেখার আনন্দটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু ডানের ভিউ বামের ভিউ সব কিছু দেখতে দেখতে সামনে আগাবো, এটাই জাস্ট বলতেছিলাম। এখানে গাড়ির এত বেশি সাউন্ড ছিল যার কারণে সব সাউন্ডগুলো অফ করে দিয়েছি, নাই তো ওখানে সাউন্ডগুলো থাকলে আমার এত কষ্ট করে ভয়েস ওভারগুলো দেওয়া লাগতো না। তো যাই হোক, আপাতত সামনের দিকে আগাইতে থাকি। এরপরে আধা ঘন্টার জন্য চোখ লেগে গেছিলো, বাট চোখ খুলে দেখি 2 ঘন্টা পার হয়ে গেছে, আমি ঢাকা শহরের ভিতরে। তো ঢাকা শহরের ভিতরে ঢোকার পরেই দেখা যাচ্ছে যে হ্যাঁ, অরিজিনাল ঢাকা শহর, টিপিক্যাল ঢাকা শহর, সব মানুষ একবারে জেগে গেছে। তখন যেহেতু ফজরের ওয়াক্তের জন্য অনেক মানুষই জাগনা হয়েছে। আর সামনে তো আমাদের প্রিয় হানিফ বড় ভাই তো এখনও দেখতে পাচ্ছি আমরা, যেটাকে আমরা তখন থেকে পিছা করছিলাম। তখন সে কুমিল্লা থেকে এই ঢাকা পর্যন্ত আমাদের সামনেই চলে এসছে। এরপরে বাসের থেকে নামে আমি হালকা করে একটা ফুটেজ নিলাম। আমি কেমনে ফুটেজগুলো নিয়েছি আল্লাহ জানে। ফজরের সময় কোনোরকম-ভাবে বাসে বিদায় দিয়ে একটা রিক্সায় কোনোরকম নিয়ে সোজা দৌড় দিছি ঢাকার বুক চেড়ে আমাদের গন্তব্যের পথে। সকাল সকাল বাতাসটাও মারাত্মক ছিল আর ওয়েদারটাও চকচক করতেছিল, যার কারণে একদম সেই লাগতেছিল। লাইটগুলো ঝিরিক মারতেছিল, ওয়েদারটা পুরো সেই লাগতেছিল। ফজরের পরে ঢাকার ওয়েদার সবচেয়ে সেরা থাকে, সেটা যে কোনো টাইমের থেকে। আর রাস্তাটাও একদম 100 ছিল, পাখির ডাক হালকা পাতলা ছিল। ঢাকা শহরে খুব বেশি একটা পাখি ডাকে না, তাও যতটুকু ডাকে সেই। আর আমাদের এলাকা যেহেতু মিরপুরে, এটা যেহেতু গ্রাম, এখানে জাস্ট মোটামুটি পাখি টাখি আছে এই আর কি। পাখি, গরু, ছাগল তাই বলো মোটামুটি আছে আর কি। মিরপুর তো গ্রাম এলাকা, এর জন্য আর কি মোটামুটি গাছপালা আছে। তো যাই হোক, তারপরে আমরা চলে আসছিলাম হলো কমার্স কলেজের সামনে। আর কমার্স কলেজের পিছনে হলো আমার বাসাটা। এই রাস্তাতে সোজা যে হাতের বাম পাশে, যারা দেখছেন চলে আসবেন আমার বাসায়, ঘুরে যাবেন আমার বাসা থেকে, আর ভ্লগের অংশ হয়ে যাবেন। তো যাই হোক, তারপরে সামনে চলে আসছিলাম। আর মেজাজটা খারাপ করে ফেলাইলো, এটারা বলে সব তুলে ফেলাইছে। চল দেখবো আমরা ভেতরে কি অবস্থা। ও বাবা, পুরো আন্দার। এটা কি আলমারি? ও বাজি, ফ্রিজ, আলমারি, সাদা সাদা সব থেকে দিছে। গ্যাসস কই তোরা বাইরে অত চেহারা দেখি জাজিম, সব পইরা আছে। এটা হলো মালবাহী লিফট, আর এটা হলো মানুষবাহী লিফট। এটা এখনো চালু, মানে হলো হাতের ছেড়াগুলো এখন উপরে আছে। এটা না হবে না ভাই, বিল্ডিং এটা তোর 16 তলা 15 তলা বিল্ডিং। এই হালা 12 তলা উঠে লক হয়ে আছে, যে লড়েও না। এটা পড়ছে, চল এটার জায়গা। আমি জানি রে কি স্লো। এটাতেও মনে করে যে মিরর নাই, এত আইসা মানে পোলাবেন গুলা। ফ্যান আছে, থ্যাংক ইউ। আপনাকে ফ্যান দেয় এর হালার ফালাগুলো কি উপর উঠতে নিচে নেমে গেল গা? কি চমৎকার। বাসার সামনে তো কোনো কিছু নাই, দরজা তো খোলা আছে, মনে কিছু আক্কইরা লাইট বাইরে আছে যেহেতু। আর এখান থেকে ভিউটা মারাত্মক। কিছুক্ষণ পরে দেখাইতেছি খারাপ যাওয়ার খোপড়ি ঘর। দেখছো ভাই, ড্রয়িং রুমটা কত ছোট। বাজি রে শেষ। এ লসাই 50 মিনিটের ব্লগ করে দিয়ে এলর, 50 মিনিটের ব্লগ।
আমি এই রুমগুলো পরে দেখে আগে জিনিসপত্র নামাই। দিস ইজ মাই রুম। আমার রুম তো দেখি আমি লক হয়ে যাবো ভাইয়া। আমার রুম দেখে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। এত সুন্দর রুম মানুষের হয় কেমনে, আধা হাতের রুম বলে। আর এখান থেকে বারান্দাটা আছে, তাও ঠিক আছে, বারান্দার থেকে তাও আমার ভিউটা মোটামুটি দেখা যায়। পাশের বাসায় হাই, পাশের বাসায় কে আছে কে জানে, বাট এখান থেকে ভিউটা চমৎকার। সামনে কোনো বিল্ডিং হওয়ার চান্স নাই, এটা একটা ভালো একটা দিক। চারিদিক দিকে তাকালে এদিক দিয়ে কী কয় মিরপুরের গ্রাম দেখা যায়, কারণ মিরপুরের মানুষের কয় মিরপুর বলে গ্রামের মধ্যে অবস্থিত, আর দিক থেকে শহর তো আছেই। নিসারমিকা কমার্স কলেজের আবার মাঠটাও দেখা যাইতেছে। কমার্স কলেজের এত বড় ভবন একটা আছে, এখান দিয়ে একটা গেটও আছে মনে হয়, যে এখান দিয়ে একটা গেট আছে চিপা দিয়া। আর এই তো মোটামুটি বাসার স্টাইল। পরবর্তী আর কি আছে আমার রুমে দেখা যায় হালকা করে। দিস ইজ মাই ওয়াশরুম। ওয়াশরুমটা এবার দেখা আমার মুরগির লেগে অবশ্যই একবারে চমৎকার নীল একটা রং করে রাখছে। ওয়াও নাইস। হ্যালো মিরর আছে। হ্যালো মিরর, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম নট ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড দেন এখানে আরেকটা ছোড়া একটা পুচকা একটা ঘর আছে, যেটা মুসাফির ঘর নামে পরিচিত। এখানে একটা খাট বয়লার কোনো কিছু আরে আন্ধার রে, আমার ফ্ল্যাশটা অন করা লাগবে। এই যে এখানে একটা খাট বসালে আর কিছু বসতে পারবে কিনা সন্দেহ আছে। এখানে কি সব টানায় টোনায় থুইছে। এই ঘরটাতে আগে যারা ছিল তারা শুধু বিড়াল লাগতো, আমি দেখছি। এখানে একটা বিড়ালের পট ছিল, আর কিছু ছিল না। তবে এই ঘরটা অন্ধকার। এখানে সামনে জিনিসপত্র বেশি। যে আন্টি একটু উপর থেকে চাই আছে আমার দিকে, ওই দিকে পলাটা করতেছে, এটা কামটা করে কি হালায়। তো যাই হোক, আপাতত রুমের দূরাই। আর রান্নাঘর আছে মনে হয়। আর এই তো রান্নাঘর শেষ। বাজির রান্নাঘর এটা মারাত্মক, রান্নাঘর এটা মারাত্মক। 100 রান্নাঘর বানাইছে। রান্নাঘরের লাগে বারান্দা একটা দিয়ে খালাটা আরো জমা দিছে। এটা কি কিচেন হুড? কিচেন হুড তো আগের থেকে আছে একটা। এই যে বাড়িওয়ালা খুব একটা ভালো মানুষ তো। রান্নাঘর থেকেও ভিউটা মারাত্মক। এটা হলো গিয়া সাইড বাথরুমটা, এই আর কি। একবারে 1.5 হাত লম্বা বাথরুম। বাথরুমগুলো একবারে ছোটো ছোটো পুচকে এই আর কি বাসার অবস্থা। এখানে একটা মিরর আছে। তো ফাইনালি ব্লগ এতটুকুই ছিল। দেখার জন্য ধন্যবাদ। আর এই ব্লগটা ইচ্ছা করে আমি বেশি করে করলাম, একদম 3 দিন মিলাইয়া। তো দেখার জন্য ধন্যবাদ। অনেক বড় হয়ে গেছে, এর জন্য দুঃখিত। আর নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। এই বারান্দা থেকে সম্ভবত ব্লগগুলো স্টার্ট হবে, যদি পিছনের বাসায় কে আছে কে জানে, কেউ যদি কী ফলোয়ার উল্লাপাল্লা বকর করতেছে। আজকের জন্য এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। আর এখন বেশি কিছু দেখানোর নেই, জাস্ট একটা সিনেমেটিক দেখে ব্লগটা শেষ করে ফেলবো। চট্টগ্রামের মানুষ নিয়ে আর বেশি কিছু বলার নাই। চট্টগ্রামে আবার যাওয়া হবে, দেখা হবে সবার সাথে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ। তবে হ্যাঁ, ডেইলি ব্লগগুলো চলতে থাকবে, তো পাশে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ। দিস ইজ ট্যাপ কলোনি। অনেকের কাছে এই কলোনিটা শুধুই মাত্র একটি লম্বা রাস্তা, আবার অনেকের কাছে এই কলোনিটা শুধুমাত্র একটা জঙ্গল ছাড়া আর কিছু নয়। কিন্তু যারা এই কলোনিতে ছিল একটা দীর্ঘ সময়, তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কলোনিতে। আমার জন্ম ঢাকায় হওয়ার পরে আমি চট্টগ্রাম চলে আসি, এবং প্রথমে আমি সিফেলে থাকলেও আমার 2009 সালের পর থেকে পুরো টাইমটাই ড্যাপে থাকা হয়েছে। মাঝখানে 4 বছর আমি ড্যাপ কলোনির বাইরে থাকলেও ড্যাপের নিয়মিত যাতায়াত আমার ছিলই। তো চট্টগ্রাম থেকে চলে আসার আগে একটা ভিডিও ড্যাপের করে রাখা দরকার ছিল, তাই এই ভিডিওটা করছি। এই হলো ড্যাপের আইকনিক সেই লম্বা রাস্তা। জাস্ট একটা লম্বা রাস্তাই আছে ড্যাপে, আর কিছু নাই বললেই চলে। কিন্তু শুধুমাত্র এই এক রাস্তাকে ঘিরেই কত শত স্মৃতি রয়েছে। যেমন এই গাছটাকেই ধরা যাক, ছোট্ট একটি গাছ ছিল, বাদাম গাছ। মসজিদের সামনে ছোট্ট একটি গাছের নিচে আমরা বসে থাকতাম দুপুরের গরমে। হুজুরের কাছে মক্তব পড়তে আসতাম। মক্তব ছিল 3টা অথবা 3:30টার দিকে, কিন্তু আমরা আরও আগেই চলে আসতাম। আমাদের এখানে এসে প্রথম কাজ ছিল হলো এই গাছ থেকে যে লাল বিচিগুলো পড়ে সেই বিচিগুলো সংগ্রহ করা। যারা ড্যাপে থাকছে তারা অবশ্যই এই বিচিগুলো সংগ্রহ করছে। এই সময়ে বিচি অনেক কম, বাট তখনকার সময় অনেক বেশি বিচি ছিল। আর এটাই হলো সেই ড্যাপের আইকনিক মসজিদ। আমার নিজের চোখের সামনে মসজিদটাকে তৈরি হইতে দেখছি, তারপরে মসজিদের লম্বা একটা সময় নামাজ পড়ছি, তারপরে মসজিদটাকে আবার বন্ধ হয়ে যেতে দেখলাম। মসজিদের প্রত্যেকটা কোনায় আমাদের স্মৃতি আছে। মসজিদের বারান্দা থেকে নিয়ে শুরু করে মসজিদের ভিতরে থেকে নিয়ে শুরু করে মসজিদের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে। বিশেষ করে আইকনিক এই উজুখানায় এক একজনের একটা সিট বরাদ্দ থাকতো। আমরা সবাই এসে এক একজনের সিটে যায় বসতাম, অন্য কারো সিটে যায় আমরা নিজেরা বসতাম না। আর মসজিদের বাথরুমটা তো আইকনিকই ছিল। আর এটা হলো নতুন মসজিদ, আর নতুন মসজিদে সবাই একসাথে হওয়া হয়নি, যার কারণে নতুন মসজিদের স্মৃতিগুলো খুব একটা বেশি মধুর না হলেও মসজিদটা সুন্দর আছে, এই আর কি। মসজিদের সামনেই গেট, আর গেটের স্মৃতিও অনেক বেশি। আমার প্রথম স্কুল লাইফ শুরু হয় এই গেট থেকে। আমি এই গেট থেকে গাড়িতে উঠতাম সবাই মিলে একসাথে, তখন আলাদাই একটা স্মৃতি ছিল। তারপরে হলো গিয়ে এই মাঠটা আগে ক্রিকেট খেলা হইতো। হুজুর এক সময় ক্রিকেট খেলতো আমাদের সাথে, সেটাও একটা লম্বা স্মৃতি ছিল। আর এই রাস্তা দিয়ে সামনে আগালেই নতুন করে বানাইছে শহীদ মিনার, যদিও খুব বেশি একটা
গল্প নাই শহীদ মিনারকে কেন্দ্র করে, কিন্তু সামনে যে মাঠটা আছে ওই মাঠে আবার গল্পের শেষ নাই। এই যে রাস্তার উপরে বেশ কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেগুলো আমার নিজের চোখের সামনেই হয়েছে। যারা রাস্তা ঠিক করতে আসছিল, রাস্তা তৈরি করতে আসছিল, তাদেরই পায়ের ছাপ, এগুলো আমার সামনেই রাস্তা তৈরি হয়েছে। আর এটা হলো ড্যাপের ছোট্ট একটা মাঠ, যেটা সিউফেলের তুলনায় কিছুই না, বাট এই মাঠে আমার অনেক স্মৃতি আছে বলাই যায়। যারা ড্যাপে বড় হয়েছে তাদের সবাই একবার না একবার হলেও এই মাঠে খেলছে। আর এইটা হলো ই টাইপের পাশ, যেহেতু আমার বাসা ই টাইপে ছিল, সেই সুবাদে আমি এই টাইপে বহুবার গেছি। আর এইটা হলো এই টাইপে ঢোকার সেই একমাত্র আইকনিক রাস্তা। ড্যাপের বিল্ডিং অনেক কম, যার কারণে স্মৃতিগুলোও সবগুলো বিল্ডিংয়ের সাথেই অনেক বেশি। তো এই রাস্তা দিয়ে সোজা একটু সামনের দিকে গেলেই দ্বিতীয় সিঁড়িতে হলে আমার মামার বাসা ছিল এই বিল্ডিংয়ের 4 তলায়। আর এইটা হলো সেই আইকনিক আম গাছ। যারা এই এলাকায় থাকে তারা খুব ভালো করেই জানে আম গাছটা কার এবং আম গাছটা কিসের জন্য আইকনিক। আর এইটা হলো গিয়া ছোটোখাটো একটা মহামায়া লেক বলা যায়, কারণ হলো গিয়া এই টাইপের এই পাশে এই একটা ভেজাল অনেক আগে থেকেই রেখে দিছে। কেন রাখছে কোনো ঢাকনা ছাড়া এটা আমি জানি না এখনো। এইটা হলো আমাদের সাবস্টেশন এবং আমাদের প্রথম পাম্প। আমাদের প্রবাস দাদা এই পাম্প চালাইতো, এখনও চালায়। এখন অনেক মানুষ আছে যার কারণে উনি একটু কম আসে, বাট এখন উনি আসে। এটা জাস্ট একটা নর্মাল রোড, বাট আমাদের হাজার হাজার স্মৃতি আছে এই রোডের উপরে। সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, রাতের বেলা, মধ্যরাতে, শেষ রাতে, আলাদা আলাদা স্মৃতি। যারা ড্যাপে ছিলেন শুধুমাত্র তারাই জানেন এই স্মৃতি কিরকম ছিল। আর এইটা হলো গিয়ে আমলকি বাগান, এইখানে প্রচুর আমলকি গাছ আছে। আমি আর প্রিন্স মিলে এখান থেকে 2-3 ব্যাগ আমলকিও পারছি। আর এইটা হলো আমাদের আইকনিক ডি টাইপের পিছন পাশ। এই পিছন পাশ থেকেই আমাদের মূল খেলাটা শুরু। এই যে সামনে একটা মৃত প্রায় বড়ই গাছ দেখা যাচ্ছে, এই এক বড়ই গাছের নিচে যে কত শত ফাইজলামি মস্কারি দুপুরবেলা করছি তার হিসাব নাই। গাছের বড়ই পাড়ার জন্য আমরা রীতিমতো মারামারি করছি। এই গাছের অনেক বড় ছিল, বাট এখন মরতে মরতে একটা ডালি আছে, কোনো রকম বাইচা আছে আর কি। আর এই পাশের জঙ্গলটা ছিল হলো গিয়ে আমাদের চোর পুলিশ খেলার জন্য বিশেষ একটা স্থান। আমরা এখানে লুকোচুরিও খেলছি প্রচুর পরিমাণ। আমরা লুকাইতাম গাছের উপরে, হ্যান ত্যানের ভিতরে, জঙ্গলের ভিতরে, কেউ খুঁজেও পাইতো না। এই বিল্ডিংটা আরেকটা কারণ স্পেশাল ছিল, আমরা এই বিল্ডিংয়ের ভিতরে শর্ট পিচ খেলতাম। উপরে রাফাদের বাসা ছিল, রাফিদের বাসা ছিল, নিচে অনেক মানুষের বাসা ছিল, এক এক বাসায় 2-3 করে থাকতো। এই গল্লিতে বাইরে এলে সামনের বিল্ডিংয়ে জাহিনরা, শুভরা সবাই ছিল। নাম নিতে চাইতেছি না, নাম নিলে সবার নাম নিয়ে শেষ করা যাবে না। ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না, কিন্তু শর্টের মধ্যে একটু দেখা দিতে চাচ্ছি। এই বিল্ডিংটাও আইকনিকের মধ্যেই পড়ে। আর এই বিল্ডিংয়ের নিচে কোঅপারেটিভ ছিল, যদিও বা এখন এটা মস্কারিখানা হয়ে গেছে। মনে হয় এখানে এখন দুপুরের খাবার বিক্রি করে, আমি ঠিক শিওর না, আমি এদিকে আসি না যার কারণে শিওরও না। তো তারপরে এখান দিয়ে নিচে নামলে সামনে পড়বে আমাদের সেই আইকনিক বাসাটা C1/4। এই আমার 2 তলার ডান পাশের বাসাটা ছিল আমার। আর পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা দেখলেই আমার জাস্ট দুপুরবেলার কথা মনে পড়ে, কারণ দুপুরবেলায় আমি এই জায়গায় অনেক সময় কাটাইছি। এই যে বাসাটা ছিল হলো আমার ড্রয়িং রুমের জানলাটা। এইটা হলো বাসার পিছনের সাইড, এবং এই সাইডেও আমার একটা লম্বা বাগান ছিল আমার আব্বার। এই যে বিশাল কাঁঠাল গাছ এখানে একটা ছিল, যেটা ভেঙে গেছে কয়েকদিন আগেও। এইখানে 2টা ছোট কাঁঠাল গাছ আছে, যেটা আমার আব্বু নিজের হাতে লাগাইছে। পিছনের ডাব গাছগুলোতেও পরিষ্কার পরিচর্যা করছি, যদিও বা কোনোদিন ডাব খাইতে পারি নাই, এটাই আর কি। এছাড়াও এই এলাকায় প্রচুর বাগান ছিল। আর এইটা হলো গিয়ে আমাদের বাসার ফার্স্ট দরজা। 2010 সালে মেবি আমি যখন এই বাসায় প্রথম উঠি, তখন আমি এই রুমে এসে উঠছিলাম। তখন থেকে আমার ড্যাপের যাত্রা শুরু হয়। এবং এটা হলো সামনের বাসা, এখানে জিতুরা ছিল, তবে তাদের কেউ এখন আর নেই। আর এটা হলো মোস্ট আইকনিক সিঁড়ি, যে সিঁড়িতে আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি। আমাদের একদম গেদাকাল থেকে নিয়ে শুরু করে আমাদের মোটামুটি লেভেল পর্যন্ত এই সিঁড়িতেই আমরা বড় হয়েছি। এই সিঁড়িতে আমাদের লাফালাফি থেকে নিয়ে শুরু করে আমাদের ফাইজলামি, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ফাটা, দাঁত ভাঙ্গা, অনেক কাজ হয়েছে এই সিঁড়িতে। আমরা এই সিঁড়ি থেকে পড়ছি, এই সিঁড়িতে খেলছি, হাজার কাজ আছে এই সিঁড়িতে। প্রথম কয়েকদিন নিচতলায় থাকার পরে আমরা তারপরে 2 তলায় উঠেছিলাম। আর এটা হলো সেই 2 তলার রুম। এখানেও আমি একটা লম্বা সময় ছিলাম। তারপরে আমরা এই বাসা থেকে ডাইরেক্ট একদমের মতো বাইরে চলে গেছিলাম। তারপরে সেখান থেকে আবার ফেরত এসেছিলাম ড্যাপে।
এরপরে নিচে নামলেই আমাদের আইকনিক ক্রিকেট খেলার গ্রাউন্ড, এবং এইটা সবার মনে থাকার কথা, কারণ এই জায়গায় আমরা প্রচুর ক্রিকেট খেলছি, প্রচুর। এর পাশের এই পেয়ারা গাছটা ছিল হলো সবচাইতে বেশি ফেমাস একটা পেয়ারা গাছ, যে পেয়ারা গাছ থেকে আমরা সবাই পেয়ারা খাইছি। এছাড়াও এই এলাকায় বেশ কয়েকটা পেয়ারা গাছ ছিল, সবগুলো এখন বাইচেও নাই, যেগুলো আছে সেগুলোর অবস্থাও ভালো না। এই যে আমার সামনে 2টা পেয়ারা গাছ ছিল, সবগুলাই একবারে মরমর অবস্থা। প্রথমে আমরা লম্বালম্বি ভাবে খেললেও পরে যখন আমাদের সীমানা বড় করা দরকার ছিল তখন আমরা এই সোজা রাস্তায় ক্রিকেট খেলছি। এছাড়াও এই রাস্তায় লুকোচুরি থেকে নিয়ে শুরু করে বাকি সমস্ত খেলা এই রাস্তায় হয়েছে। এই রাস্তা থেকেই আমি প্রথম পেস বল করা শিখছি। এটা হলো আমার নিজের বাগান, আমি নিজের বাগানই বলবো কারণ আমি নিজের হাতে গাছগুলো লাগাইছি, যদিও বা আমার আব্বু আমাকে সাহায্য করছে। তো সামনের জাম গাছটাও আমার, আম গাছটাও আমার লাগানো। এখানে বিভিন্ন গাছ লাগাইছিলাম, সবগুলোর মধ্যে বেশ কয়েকটা মরে গেছে, বেশ কয়েকটা বেঁচে আছে। তার মধ্যে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে। তো আম গাছে আম ধরছে, জাম গাছেও জাম ধরছে। এইবার সামনে আসার পালা, সামনেটাও আমার বাগান ছিল। এখন যদিও বা এখানে অন্যরা বাগান করছে, বাট সামনের একটা আমার লম্বা বাগান ছিল যেটার অস্তিত্ব এখন আর নাই বললেই চলে, জাস্ট কয়েকটা আলু গাছ বাদে। কিছু মিষ্টি আলু গাছ এখনো রয়ে গেছে। আর এইটা হলো আমার বেডরুমের জানলা, আর এই সি টাইপ বাসায় আমার সবচেয়ে বেশি স্মৃতি। এইটা ছিল ক্রিকেট খেলার গ্রাউন্ডের এই পাশে ব্যাটসম্যানদের এন্ড, আর ওইখান থেকে বলার দৌড়ে এসে বোলিং করতো। এই পাশে হলো লেগ সাইড ছিল আমাদের, আর ওই যে লম্বা দাগটা দেখা যাচ্ছে, গাছটা দেখা যাচ্ছে, অতটুকু ছিল আমাদের বাউন্ডারি। ওই বিল্ডিংয়ে লাগাইতে পারলেই মনে হতাম যে আমরা খুব বড় ব্যাটসম্যান হয়ে গেছি। সামনে আমাদের পেয়ারা গাছ বাউন্ডারি ছিল, আর অফ সাইডে কেউ খেলতো না, বাট তারপর অফ সাইডে একটা বাউন্ডারি দেওয়া ছিল 3 দাগ পর্যন্ত। এটাই ছিল আমাদের ক্রিকেট খেলার গ্রাউন্ড। এই আম গাছগুলো নতুন, তারপরও এই আম গাছ থেকে অনেকগুলো আম খাইছি গত বছর, এবারও খাইছি, বাট গত বছরের মতো এত বেশি না। আর এই পিছনের জায়গাটা ছিল হলো আরেক ভুতুরে অঞ্চল। আমরা যখন প্রথম এখানে আসি তখন থেকে আমাদের এই পিছনে আসা হইতো। এখানে আমরা চোর ডাকাত থেকে শুরু করে বহুত খেলা খেলছি। পিছনে একটা গর্ত ছিল যেখানে আমরা বৃষ্টির দিনে ফুটবল চোবাই খেলতাম। এই যে ল্যাম্পপোস্টগুলো আমার চোখের সামনে দাঁড়াইছে, ফার্স্টে পুরো কলোনিটা অন্ধকার ছিল, তারপরে বিশাল একটা গর্ত করলো, তারপরে ল্যাম্পপোস্টগুলো আনলো। যদিও বা অনেক ধরনের লাইটের চেঞ্জ হয়েছে, বাট সেই পুরানা ল্যাম্পপোস্টগুলো পুরানাই রয়ে গেছে। ঠিক গত বছর শীতকালে এই জায়গায় আমি বাগান করছিলাম, আর এখন দেখা যাচ্ছে যে এই জায়গাটা আবার নতুন করে বাগান হওয়ার জন্য সাজছে, বাট এইবার আর আমি করতেছি না, এবার প্রিন্স বাগান করবে এখানে। আর শেষমেশ এটা হলো আমাদের শেষ বি টাইপ, যেখানে আমি আমার শেষ চট্টগ্রামের 2 বছর ছিলাম। তার সামনেই আমাদের একটা মাঠ আছিল, যেটা অনেকেই জানে না, কারণ যারা চট্টগ্রামে নতুন আসছে, ড্যাপে নতুন আসছে, তারা জানেই না এখানে একটা মাঠ ছিল। আর এখন দেখে বোঝারও কোনো উপায় নেই এখানে একটা মাঠ ছিল, বাট যারা পুরানা ডিএক্সবি টিমের সদস্য আছেন তারা অবশ্যই জানেন এখানে কি ছিল। তখন 18 জন 19 জনের একটা বিশাল টিম নিয়ে আমরা এখানে একটা মাঠ করছিলাম। সেই কথাগুলো মনে পড়লে এখনো গায়ে কাটা দেয়। বাহির থেকে মাটি তুলে আইনা পিচ বানানো, রাস্তাঘাট পরিষ্কার করা, মাঠ পরিষ্কার করা, ঘাসটা সমান করা, আরো কত কি, ফুটবল খেলা, এই টাইপের সাথে ম্যাচ জিতা, আরো হাজার হাজার স্মৃতি আছে। বাট এখন দেখে মনে হচ্ছে পুরা ম্যানগ্রোভ বন হয়ে আছে আর কি। আগাছা, কচু গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে একদম জায়গাটা একদম শেষ হয়ে আছে, বাট মাঠটা এখনো মাঠের জায়গায় আছে। এই চারপাশের গাছগুলো আমাদের বাউন্ডারি ছিল। আমরা এখানে ফুটবল থেকে নিয়ে শুরু করে, ক্রিকেট থেকে নিয়ে শুরু করে বাকি অনেক খেলাই খেলেছি এই মাঠে। আর যাদের মনে আছে বৃষ্টিকালে আমরা এখানে একটা বোর্ড ফেলাইয়া ওই বোর্ডের উপরে নৌকা বানায় লাফাইতাম, সেগুলো তো বাদই দিলাম। আর এই মাঠে ঢোকার জন্য রাস্তা আরেকটা ছিল, যেটা এখন আর নাই, এখন নতুন রাস্তা বানাইছে। তো তারপরে আমি চলে আসছিলাম আমার বাসার সামনে। এই বাসায় আমি থাকার আগেও অনেক বড় ভাইরা থেকে গেছে। নিচে জাহিদ ভাই, সাজিদ ভাইরা ছিল, উপরে ইব্রাহিম ভাইয়া, জাওয়াত ভাইয়া সহ অনেক বড় ভাইরা ছিল, যারা এখন ড্যাপে নাই। তারা আমার ভিডিও দেখে কিনা তাও জানি না, বাট ছিল, এখনো তাদের স্মৃতি হয়ে এই বিটায় বিল্ডিং রয়ে গেছে। তো আজকে আমরা ভ্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেক বড় একটা ভ্লগ হয়েছে আমি জানি, বাট এক ভ্লগে সব কিছু কভার করতে একটু সমস্যা হয়েছে। তো চট্টগ্রাম আমার কাছে অনেক বেশি আবেগপূর্ণ, অনেক বেশি স্মৃতি সমৃদ্ধ। খালি ড্যাপে না, সিফেলে আমার অনেক স্মৃতি ছিল, বাট এত সময় ছিল না যে সিফেলের স্মৃতিগুলো একসাথে ক্যামেরা বন্দি করার। তো আজকের ব্লগ এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। যারা ড্যাপে ছিলেন তারা পুরান ড্যাপ নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকুক ড্যাপ, ভালো থাকুক সিফেল, ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো, ভালো থাকুক আমার চট্টগ্রাম। আল্লাহ হাফেজ।